হোটেলের নরম তুলতুলে বিছানায় বেডে হেলান দিয়ে বসে আছে সানা। তার চোখে মুখে খুশির ঝলক। থাকবে পাই না কেন? তার রুদ্র ভাই তার কাছে থাকলে দুনিয়ার সব কষ্ট সে ভুলে যায়। সানা সম্পর্কে রুদ্রের খালাতো বোন। যখন সানা খুব ছোট একটা বাচ্চা ছিল তখন থেকে রুদ্রের জন্য পাগল ছিল। রুদ্র নিজেও সানাকে চোখে হারাতো। সানার এত বড় দুনিয়ায় আপন বলতে রুদ্র, খালাখালু আর ছোট ভাই সাফওয়ান আছে। তার বাবা মা বেঁচে আছে, তবে তাদের সাথে কথা হয় না। কবে থেকে সে খোঁজ সানা নিজেও জানে না। সানা তখন সবে মাত্র ক্লাস 6-এ ভর্তি হয়েছে। অতিরিক্ত চঞ্চল হাসি খুশি পুতুলের মতো লম্বা চুলের মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। যে কেউ একবার তাকালে দ্বিতীয়বার চোখ তুলে তাকাতে বাধ্য। একদিন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় ফিরে সানা। বাড়িটা কেমন নীরব নিশ্চুপ হয়ে আছে, কেমন থমথমে একটা পরিবেশ। বাড়ির উঠানে ছোট্ট ভাইয়াটা নীরবে কাঁদছে। বয়স মাত্র 6 বছর। সে দৌড়ে গিয়ে জাপটে ধরে ভাইকে। ছোট্ট গুলুমুলু দেখতে ছেলেটার গালে 5 আঙ্গুলের দাগ দেখে চোখ ভরে এলো সানার। এই ভাইটা তার কলিজা। সারাক্ষণ ঝগড়া করলেও ভালোবাসার অভাব নেই। হঠাৎ রুম থেকে ভেসে আসলো কাঁচ ভাঙার আওয়াজ। সানা ভাইকে কোলে নিয়ে দৌড়ে গেল সেখানে। বাবা দাঁড়িয়ে আছে বেল্ট হাতে নিয়ে। তা দিয়ে সমানে মেরে চলেছে মাকে। মা নিস্তব্ধ হয়ে পড়ে আছে ফ্লোরে। বাবা মাকে খারাপ ভাষায় গালিগালাজ করছে। এসব দেখে অবাক হলো সানা। যে মেয়েটা বাবা মাকে কখনো ঝগড়া করতে দেখেনি, হঠাৎ এমন ভয়াবহ দৃশ্যে অন্তর কেঁপে উঠল তার। বাবার বিরক্ত চোখে তাকে সানার দিকে। সানা কখনো বাবার রাজকন্যা ছিল না। বাবা কখনো তার সাথে ধমক ছাড়া কথা বলেনি। তবুও সানা খুব ভালোবাসতো তার বাবাকে। তার মনে হতো এই ধমকের মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে। তবে তার সব ভাবনা এক নিমিষে হারিয়ে গেল সেদিন, যখন মা বাবাকে ডিভোর্স দিল। বাবার পাশে ছিল সুন্দরী একজন মহিলা। তখন না বুঝলেও সানা এখন বোঝে, এই মহিলার জন্যই তার বাবা তাদের ছেড়ে চলে গেছে। এরপর আজ এতগুলো বছর হলো সে বাবাকে আর দেখেনি, একটা খোঁজও জানে না। বাবা চলে যাওয়ার 1 মাসের মাথায় খালামণি তার মায়ের আবার বিয়ে দেয়, তাও আবার কলেজ লাইফের পুরনো প্রেমিকের সাথে। তবে কি তার মায়েরও পরকীয়া চলছিল কি জানি, সে জানে না। তারপর প্রথম প্রথম মা খোঁজ নিলেও এরপর মা বদলে গেল। বছরে একবারও খোঁজ নিতেও ভুলে গেল। সে শুনেছে মায়ের নাকি আরও 2টো যমজ বাবু হয়েছে, তবে তাদের দেখেনি সানা। দেখবে কিভাবে, মা তো সেই রাস্তা রাখেনি। খালামণি, খালু, রুদ্র ভাই খুব ভালোবেসে আদরে রেখেছে 2 ভাই বোনকে। তবে নীরব একাকী রাতে 2 ভাই বোন একজন আরেকজনের গলা জড়িয়ে নীরবে কাঁদত। সেই কান্না কেউ দেখলো না, বুঝলো না, চাপা পড়ে রইল 4 দেওয়ালের ভিতরে। তার ছোট্ট ভাইটা যখন বাবাই মাম্মা বলে কাঁদত, বারবার জানতে চাইতো, আম্মু আসছে না কেন আপি? আম্মু চলে গেছে, আর আসবে না, তাই না? এভাবে বছর গড়ালো। সানা হলো শক্ত পাথর। তাকে আঘাত কেউ না করলেও একাকিত্ব কুড়ে কুড়ে খেত। ভাইটাও বড় হলো, প্রশ্ন করতে ভুলে গেল। বড় বোনকে আগলে রাখতে শিখল। কোলের উপর রুদ্র মাথাটা নড়াচড়া করতে ধ্যান ভাঙে সানার। পুরনো স্মৃতিতে হারিয়েছিল সে। আলতো হাতে হাত বুলিয়ে দেয় রুদ্রর নরম সিল্কি চুলে। যখন রুদ্রের মাথা ব্যথা করে, ভালো লাগে না কিছু। হুট করে সানার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাওয়া তার 1.5 বছরের অভ্যাসে পরিণত হয়েছে। রুদ্র চোখ মেলে তাকায়। সানা তখন জানালার বাইরে তাকিয়ে। রুদ্র ভাবে, নিয়তি এই কেমন খেলা খেললো বলতো সানা? খুব কি ক্ষতি হতো অদ্রিকে ভালো না বেশি তোকে ভালোবাসলে? তুই কতটা যত্নে আগলে রাখিস আমায়। অদ্রি কেন তা করলো না বলতো? আমি কতটা চেয়েছিলাম ওকে। মেয়েটা বুঝলোই না আমার ভালোবাসাটাকে। শুধু আব্রাহাম আব্রাহাম করে শেষে প্রাণটাই দিল। কেন করলো মেয়েটা এমন? আমি কি ওকে কম ভালোবেসেছে? না তো, ওকে ভালোবেসে পাগল হয়েছে। মাঝে মাঝে নিজের ভালো থাকার জন্য স্বার্থপর হতে হয়, তাই আমিও হয়েছিলাম। ওর জন্য আমি 1000 বার স্বার্থপর হতেও রাজি আছি। রুদ্রকে উঠতে দেখে সানা মুচকি হাসে। উঠে গেছো রুদ্র ভাই? চলো ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করতে হবে তো। আর শোনো, আমরা কিন্তু ঘুরতে যাব, দেখবে অনেক ভালো লাগবে। সানার কথা রুদ্র ভাবনার জগৎ থেকে পেরিয়ে এলো। গম্ভীর মুখে তাকালো সানার দিকে। তোকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাব? কৃষ্ণচূড়া গ্রামে। রুদ্রর কথায় চমকে তাকায় সানা। অজানা এক ভয়ে তার হৃদয় কাঁপছে। তার মনে হচ্ছে কিছু তো একটা হবে, খুব ভয়াবহ কিছু একটা ঘটবে। ঝড় বয়ে যাবে, সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে সব সব কিছু। খাবার টেবিলে মিটিমিটি হাসছে সবাই। হাসবে পায় না কেন? সামনে যে রোমান্টিক সিন চলছে
তাতে তো মিটিমিটি হাসবে। অজি আর ফারানের এতক্ষণের কাণ্ড সবাই খেয়াল করলেও অজি কথাটা ঠিক তেমন একটা শুনতে পায়নি। আমি এখনো আব্রাহাম স্যারের চোখের দিকেই তাকিয়ে আছি। পলকটাও যেন পড়ছে না, তিনিও কেমন করে যেন তাকিয়ে আছেন। মনে হচ্ছে পুরো দুনিয়া থমকে গিয়েছে আমার। এমন সময় কারো খুক খুক করা কাশির আওয়াজে হুঁশ আসে আমার। আমি ওনার থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখি নীল, নিতু, অর্ণব আর আরহা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ওদের এমন হাসির মানেটা ঠিক বুঝলাম না। তখনই নীল আমার দিকে এক পলক তাকিয়ে অর্ণবকে বলল, অর্ণব, গন্ধটা পাচ্ছিস? অর্ণব বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। কিসের গন্ধ ভাই? তুই কি বায়ু দূষণ করছিস নাকি? ছি! নীল ঠাস করে একটা চড় লাগালো অর্ণবের কাঁধে, তারপর বলল, আরে আবাল, এই জন্যই তো তোর প্রেমের ট্রেনটা এগোতে এগোতে এগোচ্ছে না। আশেপাশে তাকা, দেখ কেমন প্রেম প্রেম গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তো চোখে চোখে বাসও সেরে ফেলছে। আমি বেচারা সিঙ্গেল মানুষ, আমার কষ্টটা এরা বুঝেই না। এদের এত পিরিত দেখা আমার পরানটা ঠাস ঠাস করে ফাটতেছে। এত কষ্ট কই রাখি। ওর কথা শুনে আমার শরমে, রাগে, দুঃখে ব্যথিত হয়ে কলা গাছে ঝুলে পড়তে ইচ্ছে করছে। এমন বন্ধু যেন শত্রুরা না হয়। রাগের বসে হাতের কাছে থাকা পানির গ্লাসটা পানি ছুঁড়ে মারলাম নীলের মুখে। সাথে সাথে নীল চেঁচিয়ে উঠে বলল, কি করলে এটা বাল? আর ইউ ম্যাড? আমি পাগল তোদের দুলাভাইয়ের জন্য। আর তুই, তোর এতই কষ্ট, সেসব অবন্তিকার ঝুলিতে রেখে আসলেই তো পারিস। তা অবন্তিকাকে বলবো যে ক্লাস 9-এ থাকতে একটা মেয়েকে লাভ লেটার দিয়েছিলি? অর্ণব ঠাস করে তাকালো। এই কথা তো সে কাউকে বলেনি। এই মেয়ে জানলো কিভাবে? হাই হাই, সারে সর্বনাশ হয়ে গেল। এখন তো জীবন হবে ব্ল্যাকমেলময়। অর্ণবের এমন চাহনিতে আমি ভ্রু নাচিয়ে হেসে বললাম, ভুলে যাস না আমি অদ্রি। আমার কাছে বাস সবসময় রেডি থাকে, সো সাবধান। তুইও তো রিফাতকে লেটার দিয়েছিলি, সেটা কি আমি কাউকে বলেছি? তাহলে তুই কেন বলবি? ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম আব্রাহাম স্যারের দিকে। তিনি চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিললাম। এই লোকটা এভাবে খেয়ে ফেলা লোকে তাকিয়ে আছে কেন? তারপর অর্ণবের দিকে তাকিয়ে বললাম, ওটা তো ডেয়ার ছিল, তোরাই তো দিয়েছিলি। আমার কথা শুনে আব্রাহাম স্যার ঠাস করে পানির গ্লাসটা টেবিলে রাখলেন। সেই শব্দে আমার রুহটা কেঁপে উঠলো। এমন কেন করছেন উনি? ডেয়ার হোক বা ফেয়ার দিয়ে তো ছিলে। আর ওটাতে কি যেন লিখেছিলি? আমি তোমার সাথে চাঁদে গিয়েই ঘর বাঁধতে চাই রাফু বেবি। লাস্টের কথাটা কিছুটা টান দিয়ে বলল নিতু। সেই কথাতে দেখে আব্রাহাম স্যার রাগে হাত মুঠো করে ফেলেছেন। মনে মনে বললাম, অদ্রি তুই শেষ, ফিনিশ, খতম। তখনই আবার অর্ণব বলল, আর লিখেছিল, রিফু তুমি অনেক হ্যান্ড। আর কিছু বলার আগে আমি ঠাস করে এক গ্লাস পানি ছুঁড়ে মারলাম ওর মুখে। অর্ণব চেঁচিয়ে উঠে বলল, এটা কি করলি? এখন অবন্তিকার সাথে ঘুরতে যেতাম বাল। আমি এবার ওর দিকে তেড়ে গিয়ে বললাম, তুই না সিঙ্গেলের কষ্টে বুক ফেটে প্যান্ট ফেটে মরে যাচ্ছিস, তাহলে এখন ডেটে যাচ্ছিস কেন? হ্যাঁ? তখনই একটা গম্ভীর স্বরে আমি শিউরে উঠি। এটা কোনো মাছের বাজার না, তাই বাদুরের মতো চেঁচামেচি করা বন্ধ কর সবাই। মিস আদ্রিয়ানা, ছাদে আসো। উনি চলে যেতেই আমি ভয়ে আটকে উঠলাম। আল্লাহ জানে আমার কপালে কি শনি রবি নাচছে রে। আর আমার বন্ধু নামক শত্রুগুলা একসাথে পাতিয়ে হাসির মতো খ্যাক খ্যাক করে হেসে উঠলো। তাতে আমি কটমট করে তাকিয়ে ওনার পেছনে ছুটলাম। একটা বড় 4তলা বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব। গায়ে নেভি ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট, শ্যামবর্ণ মুখে চাপ দাড়ি গজিয়েছে। অবন্তিকা একদিন কথা চলে বলেছিল তার ক্লিন শেভ পছন্দ না। তারপর থেকে অর্ণব আর কখনো ক্লিন শেভ করেনি। এই চাপ দাড়িতে যখন অবন্তিকা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে, অন্যভাবে এমন অসম্ভব রূপবতী মেয়েটা কিভাবে তার প্রেমেতে পড়ল। ভাবনার মাঝেই কেচি গেট খুলে বের হয়ে এলো অবন্তিকা। তাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল অর্ণবের। মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে আছে সে। পুরো ব্ল্যাক একটা গাউন পরেছে অবন্তিকা। ফর্সা গায়ে তা যেন মানিয়েছে ভীষণ। অর্ণবের মনে হলো এমন সর্বনাশিনী রূপ সে আর কখনো দেখেনি। গলা ঝেড়ে কাশল অর্ণব। তার ভিতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। স্নায়ু কোষে অনুভূতির ঝড় বইছে। ইচ্ছে করছে পাখিটাকে বুকের ভিতর লুকিয়ে রাখতে। সে চায় না তার হৃদয় স্পর্শী এমন প্রাণঘাতী রূপে আর কেউ মুক্ত চোখে তাকাক। নিতু যেমন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে যায়, এমন বোরকা নামক জিনিসটা পরে ঘুরে বেড়ায়। তারও ইচ্ছে করছে অবন্তিকাকে ওইটা পরাতে, সবার চোখের আড়ালে নিজের বুকের ভিতর লুকিয়ে রাখতে। বড্ড ইচ্ছে করছে তার। উফ, এত জ্বালা কি পরনে সহে? অর্ণবের ভাবনার মাঝে কয়েকবার অর্ণবকে ডাকলো অবন্তিকা। তাতে কোনো সারা শব্দ না পেয়ে কাঁধে ধাক্কা দিল সে। অর্ণবের হুঁশ ফিরল তাতে। চোখ রাঙিয়ে বলল,
এত সেজেছো কেন? আর এটা পরেছো কেন? কি বলছেন এসব? এই জামাই কি খারাপ লাগছে? কোথায় সেজেছি আমি? একটু তো লিপস্টিক দিয়েছি শুধু। অর্ণবের নজর পড়ল এবার ঠোঁটের দিকে। লিপ গ্লোস দেওয়ার কারণে ঠোঁট দুটোকে বৃষ্টি ভেজা পদ্ম ফুলের মতন লাগছে তার কাছে। সে শুকনো ঢোকলে দৃষ্টি সরালো। তার মনে হচ্ছে এই মেঘলা দিনেও তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আর কোনো কথা না বলে অর্ণব বাইকে উঠে বসলো। না, সুন্দর লাগছে বেশি, আসো। অবন্তিকা গিয়ে বসলো অর্ণবের পিছনে। তার কেমন কেমন লজ্জা লাগছে। কখনো দাভাই ছাড়া আর কারোর বাইকে ওঠেনি সে। তাই কিভাবে বসতে হবে বুঝতে পারছে না। বুকের ভেতর কেমন ধুকপুক আওয়াজ হচ্ছে। অবন্তিকার মনে হচ্ছে আর একটু কাছে বসলে অর্ণব সেই আওয়াজ শুনতে পাবে। তাই সে একটু দূরে বসলো। তা দেখে অর্ণব মুড় কুচকে তাকিয়ে বলল, এভাবে বসলে পড়ে যাবে। ধরে বসেছি, পরবো না। অর্ণব হাই স্পিডে বাইক চালাতেই অবন্তিকা ঠাস করে গিয়ে পড়ল অর্ণবের পিঠের উপর। তাতে অর্ণবের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। অবন্তিকা পিঠ থেকে মাথা তুলে পড়ল, এমন করছেন কেন? কথা না শুনলে এমনটাই করতে হয়, দূরত্ব পছন্দ না আমার। অর্ণব কথা ছলে বুঝিয়ে দিল তার মনের অভিলাষ। তা বুঝে লাজুক হাসল অবন্তিকা। হাত বাড়িয়ে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে দুহাতে খামচে ধরল অর্ণবের পেটের উপর থাকা শার্টের অংশ। তা দেখে ঠোঁট কামড়ে হাসল অর্ণব। বাইকের স্পিড বাড়লো খানিকটা, যেন হাওয়ার বেগে ছুটছে সেটা। প্রেমিকা বাইকে থাকলে যা হয় আর কি। আমি ভয়ে কলিজা হাতে নিয়ে ছাদে প্রবেশ করলাম। ভয়ের রুহ কেঁপে উঠছে আমার। মনে হচ্ছে জম এসে দাঁড়িয়েছে সামনে, যে কোনো সময় যান কবজ হয়ে যাবে। ছাদের ভেতরে যেতেই কেউ আমার হাত টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। আমি তো ভয়ে চোখ খিচে বন্ধ করে নিলাম। মুখে গরম নিঃশ্বাস পড়ছে বুঝতে পেরে পায়ের পাতায় শিরশির করে উঠলো। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়লো অজানা অনুভূতির ঝড়। ফারহান আমার গাল চেপে ধরে বললেন, খুব শখ না ছাদে ঘর বাঁধার, লাভ লেটার দেয়ার? সেই শখ আজ মিটিয়ে দেবো আমি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ওটা তো ডেয়ার ছিল। আব্রাহাম সাহেব বৃদ্ধা আঙুল চেপে ধরলেন আমার ঠোঁটে। রাগে স্বরে বললেন, যা খুশি হোক, তোমার মাথায় শুধু একটা নাম ঘুরবে, ফারহান আব্রাহাম শেখ। এছাড়া আর কোনো ছেলের ভাবনাও সহ্য করব না আমি। ঠোঁটে জোরে চাপ অনুভব করতেই ব্যথায় কুকড়ে উঠলাম আমি। মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হয়ে যাবে। এক হাতে ওনার বুকে ধাক্কা দিতেই উনি ঠোঁট থেকে আঙুল সরিয়ে ঝুঁকলেন আমার দিকে। মুহূর্তেই তীব্র ব্যথা অনুভব করলাম গলায়। আমি চেঁচিয়ে উঠে বললাম, এভাবে রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? উফ, ব্যথা লাগে আমার। উনি এবার আমার কোমর চেপে ধরলেন শক্ত হাতে। কাতর চোখে তাকালাম এবার আমি ওনার দিকে। উনি আমার চোখের দিকে তাকিয়ে তারপর ঠোঁট চেপে ধরলেন গলায় কামড় দেওয়ার স্থানে। ওনার ভেজা ঠোঁটের স্পর্শে শরীর অবশ হয়ে আসছে আমার। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি করছেন এসব? উনি গলায় ঠোঁট রেখে বললেন, শাস্তি দিচ্ছি, অন্য কোনো ছেলের দিকে নজর দিলে খুন করে ফেলবো। নিজের মনকে জিজ্ঞেস করো। না, আপনি বলুন। চুপ থাকো, বেসামাল হচ্ছে আমি জান। ওনার এহেন কথা লজ্জা কেঁপে উঠলাম আমি। উনি কোমরের হাতটা এবার একটু নরম করে চুমুকলেন আমার গালে। আমি সুযোগ বুঝে দিলাম এক ধাক্কা। অসাবধানতা বশত উনি সরে গেলেন কিছুটা। আমি দৌড়ে চলে কানের কাছে ফিসফিস করে বললেন, পালাতে চাইছো? পালাও জান, মনে রেখো দিন শেষে রাত্রির শেষ প্রহরে হলেও এই আব্রাহামের বক্ষবন্ধনীতেই আবদ্ধ হতে বাধ্য তুমি। উনি কথাটা বলেই ছেড়ে দিলেন আমার হাত। তবুও আমি নড়তে পারছি না। মনে হচ্ছে ফ্লোরে পা দুটো আটকে গেছে। অনুভূতিতে কাঁপছি আমি। ওনার এমন রহস্যময়ী কথার অর্থ বোধগম্য হতে লজ্জায় পালিয়ে যেতে ইচ্ছে করছে খুব, তবে আমি তা পারছি না। অদ্রিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা জোরে হাসলো আব্রাহাম। বুকে হাত রেখে অস্পষ্ট স্বরে আওড়ালো, সব ভুলে গেলেও তোমার মনটা তো ঠিক আগের মতোই রয়ে গেল শ্যামাঙ্গিনী। সেখানে আজও লেখা আছে শুধু একটাই নাম, আব্রাহাম। লোকে বলে চোখের আড়াল তো মনের আড়াল। আমি তো তোমার স্মৃতি থেকে হারিয়ে গেলাম, তাও মন থেকে মুছতে পারলে কই? সেই আগের মতোই আছি তুমি আমি, আমাদের প্রেম। কথা দিচ্ছি খুব জলদি সুস্থ হবে তুমি। সেদিন পুরো পৃথিবী জানবে আবার সে আমার প্রেম। তুমি আমার প্রেম, প্রিয় শ্যামাঙ্গিনী, তুমি আমার প্রণয়িনী। গলা শুকিয়ে কাঠ হচ্ছে আমার। কাঁপা কাঁপা গলায় বললাম, যাই আমি। উনি কিছুটা কাছে এসে দাঁড়ালেন। আমি আবারও বললাম, আব্রাহাম স্যার। উনি কথার মাঝে তর্জনী আঙুলটা রাখলেন আমার ঠোঁটে, কিছুটা ঝুঁকে চোখে চোখ। আব্রাহাম, শুধু আব্রাহাম ডাকবে, আগে পরে আর কিচ্ছু না।
তারপর আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, চলো। আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম তার সাথে। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে আমার। এত সহজেই কিভাবে পেয়ে যাচ্ছি তাকে আমি? এত শান্তি কেন তার মাঝে? সবকিছু কেমন ঠিকঠাক ভাবে হয়ে যাচ্ছে, যে কোনো ঝড়ের পূর্বাভাস না তো আবার এটা? বেলা বাজে 11টা, এখনো বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে শাকিরা। যদি অন্যের ঘরে চুরি করে ঢুকে মা নিজ লুট করে নিয়ে আসে, তাহলে এখন তো পড়ে পড়ে ঘুমানোটাই স্বাভাবিক। শাকিরার এই আরামের ঘুমকে হারাম করতে ঘরে প্রবেশ করলো আরহান। মুখে তার বাঁকা হাসি, সেই হাসিতে যেন আনন্দ ঝরে ঝরে পড়ছে। খুশি থাকবেই বা না কেন? কালকে রাতে এত বড় একটা দুষ্টু মিষ্টি গিফট পাওয়ার পর কারো মুখ কি হাসি ছাড়া থাকে? শাকিরার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখে গলায় ছড়িয়ে আছে, গায়ে একটা টি শার্ট আর প্লাজো। এহেন রূপে আরহানের কলিজা কেঁপে উঠল, গলা শুকিয়ে হলো কাঠ। এমনিতেই কাল রাত থেকে তার বুকে আগুন জ্বলছে, আর এখন আবার শাকিরার এমন রূপ দেখে তার মাথা নষ্ট হচ্ছে তার। আরহান মাথা ঝাঁকালো, দুই দিকে বিড়বিড়িয়ে বলল, হুস হুস, এসব মোহমায়া ছাড়া কিছু না। কন্ট্রোল আরহান, সে কন্ট্রোল। কিছুতেই কোনো লাভ হচ্ছে না দেখে আরহান এগিয়ে গেল, পাশ থেকে ওড়না নিয়ে গলায় জড়িয়ে দিল। তারপর ঠাস করে শাকিরাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল ছাদের দিকে। শাকিরার ঘুম বরাবরই পাতলা, একটু এদিক ওদিক হলেই ঘুম ভেঙে যায়। এবারও ব্যতিক্রম কিছু হলো না। শাকিরা চোখ পিটপিট করে তাকালো। আরহানের মুখটা এত কাছে দেখেই ভোর কুচকে উঠল তার। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আরহান ভাই আবারও সাথে নিয়ে যাচ্ছেন আমাকে? একটু শান্তিতে ঘুমাতেও দিবেন না আমাকে? উফ, আমি কি আপনার বউ নাকি সারাক্ষণ কোলে নিয়ে ঘোরেন? শাকিরার এমন ঘুমো ঘুমো মাতাল করা কণ্ঠ শুনে হৃদয়ের আগুন বালো খানিকটা। সে আরেকটু বুকের সাথে চেপে ধরল শাকিরাকে, তারপর কানে কাছে ঝুঁকে নিচু স্বরে বলল, আমার বুকে আগুন ধরিয়ে এত নিশ্চিন্তে কিভাবে ঘুমোতে পারিস তুই? তোর বাপের মতো মির্জাফর গিরি শুরু করেছিস? শাকিরার চোখের ঘুম পালিয়ে গেল এহেন কথায়। আগামাথা কিছু না বুঝলেও নিজের বাবা নামে এসব শুনে চোখ রাঙিয়ে পড়ল। এই, একদম আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবেন না। আপনার বাবা আপনার কোন পাকা ধানে মই দিয়েছে? ধানের পুরো জমিটাই তো রেখে দিয়েছে। মানে? তোর বাপের কারণে আমাকে একা ঘুমোতে হচ্ছে। তোর বাপ আমাকে বিয়ে করতে দিচ্ছে না, অথচ নিজে ঠিকই বউ নিয়ে ঘুরে বেড়ায়। আরহানের এমন কথায় শাকিরা চোখ মুখ কুচকে তাকালো, যেন তাকে কেউ তিতা করলা জুস খাইয়ে দিয়েছে। তারপর বলল, আপনি কী সব বলছেন? পাগল হয়ে গেছেন? কথা শেষ করার আগেই আরহান ধমকে উঠে বলল, আর একটা কথাও বলবি তো একটা আছাড় দিব। আরহানের এমন কথায় রাগে অগ্নিশর্মা হয়ে উঠল শাকিরা। মুখ ঘুরিয়ে ঠাস করে কামড় বসালো আরহানের কাঁধে। ব্যথায় কোকিয়ে উঠল আরহান, চেঁচিয়ে উঠে পড়ল, ছাড় বলছি, রাক্ষসী একটা পেতনি। শাকিরা কাঁধ থেকে মুখ সরিয়ে ভেঙচি কেটে পড়ল, আমার সাথে লাগতে আসলে এমনটাই হবে। আরহান ঠোঁটে বাঁকা হাসি ঝুলে একটু ঝুঁকলো শাকিরার দিকে, চোখে চোখ রেখে পড়ল, তুই একটা কামড় দিয়েছি, সময় আসুক আমি 1000টা কামড় দেও, মাইন্ড ইট। আরহানের কথাই শাকিরা অবুঝ নয়নে তাকালো। তা দেখে আরহান বিড়বিড় করে পড়ল, গাধি একটা। মাথার উপর খোলা নীলচে আকাশ, চারিদিকে ঠান্ডা মাতাল হাওয়া, নদীর বুকে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। আশেপাশে অনেকগুলো পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য ভরে উঠেছে প্রকৃতি। নদীতে নৌকা চালাচ্ছে মাঝি, সেই নৌকাতে পাশাপাশি বসে আছে অর্ণব আর অবন্তিকা। আশেপাশের প্রকৃতির এমন রূপে মুগ্ধ হয়ে চারপাশটা দেখছে অবন্তিকা আর অর্ণব। সে তো ব্যস্ত হৃদয় স্পর্শীন মুগ্ধতায় আচ্ছন্ন চেহারা দেখতে, যা দেখে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার হৃদয়। অনুভূতিতে ঝিমঝিম করছে মাথা। অবন্তিকার ঠোঁটে লাগানো লিপগ্লসটা বড্ড পীড়া দিচ্ছে তাকে। অর্ণব চোখ সরিয়ে পাশে তাকালো, হাত বাড়িয়েছিল একটা পদ্ম ফুল, তা গুজে দিল অবন্তিকার কানে পিঠে। তাতে চমকে তাকালো অবন্তিকা। সেই চমকিত দৃষ্টিতে দৃষ্টি রেখে অর্ণব নিচু স্বরে পড়ল, আমার হৃদয়ের পদ্মরানীর রূপের সামনে এই নদীর বুকের পদ্ম যেন রূপ হারিয়ে ফিকে লাগছে, তাই সে নিজেকে বিলিয়ে দিতে চাইল তোমার কানের পিঠে, আমার পদ্মরানীর কাছে। অর্ণবের কথায় রক্তিম হলো অবন্তিকার গাল। কিশোরী কন্যার হৃদয়ে ছুঁয়ে গেল প্রেমময়ী মাতাল হাওয়া। প্রাপ্তিতে চোখ ভরে উঠল তার। এতগুলো দিনের প্রায় 2 বছরের অপেক্ষার অবসান হচ্ছে যে, এসব সে কোথায় রাখে? 2 বছর যে মানুষটা অবহেলা ছাড়া কিছুই দিল না, তাকালো না একটা বারো প্রণয়ী দৃষ্টিতে। সেই মানুষটা আজ এত এত ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে তার ঝুলিতে। অশ্রু গড়িয়ে পড়ল অবন্তিকার গালে।
ঠোঁটে জড়ালো লাজুক হাসি। সেই হাসিতে প্রতিবারের মতো এবারও খুন হলো অর্ণব। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল অবন্তিকার গাল, মুছে দিল অশ্রুকণা, ফিসফিস করে পড়ল। এই চোখে অশ্রু মানায় না প্রিয়তমা। নিজের রুমে রেডি হচ্ছে নিতু। আজ তারা শপিং করতে যাবে, কারণ কালকেই মেহেদি অনুষ্ঠান, পরের দিন গায়ে হলুদ, এর একদিন পরেই বিয়ে। অনেক কেনাকাটা করতে হবে। হঠাৎ চলে আসাই কোনো কিছুই কেনা হয়নি তার। আজকে হঠাৎ স্টাইল করতে ইচ্ছে করছে তার, তাই এক পাশে চুল ছেড়ে দিয়ে অন্য পাশে ওড়না দিল, ঠোঁটে দিল মেরুন রঙের লিপস্টিক। তখনই হাতে ঘড়ি পড়তে পড়তে নীল ঢুকলো নিতুর রুমে, বলল, জলদি করো নিতু, দেরি হচ্ছে। এত সাজার কি আছে? হ্যাঁ, আমি তো বাড়িতেই থাকি সব সময়, বাইরে কাকে সাজ দেখাতে যা। নিতুর উপর চোখ পড়তে বন্ধ হলো কথা, স্তব্ধ হলো হৃদয়। নীলের মনে হচ্ছে মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। নিতুর দিকে ঠিকমতো তাকাতে এর আগে শক্ত হলো চোয়াল। ছুটে গিয়ে দাঁড়ালো নিতুর সামনে, রাগে ফুঁসে উঠে পড়ল, এভাবে বাইরে যাবে তুমি? সবাইকে দেখাতে ইচ্ছে করছে তোমার চুল খুব সুন্দর? হ্যাঁ, একটা চুলও যদি অন্য কোনো ছেলের চোখে পড়েছে, সত্যি বলছি পা ভেঙে হাতে ধরিয়ে দিব, যাতে আর বাইরেই বের হতে না পারো। হিজাব বাঁধো এই মুহূর্তে, আর মুখে মাস্ক পরবে। নীলের এমন হঠাৎ রেগে যাওয়ায় ভয়ে আত্মা কেঁপে উঠল নিতুর। মনে মনে নিজেকে গালি দিয়ে বলল, শয়তান চেপেছিল মাথায়, তাই এমন করেছিলি? ভুলে গিয়েছিলি নীল দেখলে খুন করবে তোকে? এবার ঠেলা সামলা। নিতু ভয়ে ঢোক গিলে পড়ল, আমি এক্ষুনি হিজাব করতাম, এমনি এইভাবে সেজেছিলাম, এক্ষুনি হিজাব বাঁধছি। প্লিজ রাগ করবেন না, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। নিতুকে এভাবে ভয় পেতে দেখে নীল এগিয়ে এলো আরেকটু কাছে, কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল, তোমার এই রূপ সৌন্দর্য শুধু আমার জন্য, এখানের কারো দৃষ্টি আমি মেনে নেব না জান। হ্যাঁ, কখনো না। জলদি রেডি হও, আমি এখানেই আছি। নীলের কথায় নিতু ভুরু কুচকে তাকালো, বিড়বিড় করে পড়ল, একটু আগে বকেই আমার জান নিয়ে নিচ্ছিল, আর এখন মুখে মধু চড়ছে, গিরগিটির বংশধর। নীল আবারও তাড়া দিতেই নিতু ফুস করে নিঃশ্বাস ছেড়ে হিজাব বাঁধাই মন দিল। গ্রামের আঁকাবাঁকা রাস্তায় ছুটে চলেছে একটা কালো রঙের গাড়ি। জানালায় মাথা ঠেস দিয়ে সানার দিকে তাকিয়ে আছে রুদ্র। সানা একের পর এক কথা বলেই চলেছে। সে মূলত রুদ্রের মন ভালো রাখাই ব্যস্ত। সেই ক্ষুদ্র প্রচেষ্টা বুঝতে পেরে মনে কেমন একটা শান্তি অনুভব হলো রুদ্রর। সে মুচকি হেসে বাইরে তাকালো, সেদিকে এক পলক তাকিয়ে চোখ ফেরাতেই স্তব্ধ হলো রুদ্র। হাত পা কেঁপে উঠল তার। এ কি দেখলো সে? এটা কি সত্যি? কিন্তু কিভাবে সম্ভব? অজিত মারা গেছে, তাহলে এই গ্রামে কিভাবে থাকবে সে? সন্দেহ কাটাতেই আবারও তাকালো জানালার বাইরে। দেখতে পেল সেই গাড়িতে অন্য একটা মেয়ে বসে আছে। তা দেখে বুক চিনচিনে ব্যথা করলো রুদ্রর। বিড়বিড় করে বলল, যদি তোমাকে পাওয়ার জন্য কোনো একটা রাস্তা থাকতো, বিশ্বাস করো শুভ্রবতী, তোমাকে পেতে দুনিয়া ধ্বংস করতেও দুবার ভাবতাম না আমি। পাশ থেকে সানার কথায় ধ্যান ভাঙে তার। সানা মিষ্টি হেসে বলল, রুদ্র ভাই মনে আছে আমি একবার গাছে উঠেছিলাম, তারপর নামতে পারছিলাম না দেখে তুমি আমাকে 1 ঘন্টা গাছের মধ্যেই বসিয়ে রেখেছিলে। কি খারাপ তুমি রুদ্র ভাই, আমার ইচ্ছে করছিল তোমার কান টেনে দিতে, মাথার চুল ছিঁড়ে দিতে। সানার কথাই ফিক করে হেসে উঠল রুদ্র। তার চোখে ভাসে সেদিনের সানার কান্নামাখা বাচ্চা বাচ্চা কিউট মুখটা। সেদিন কিভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিল মেয়েটা, বারবার করে বলছিল, রুদ্র ভাই তুমি তো বলেছো বড় হলে আমাকে বিয়ে করবে, এখন যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় তোমার কিন্তু পঙ্গু বউ বিয়ে করতে হবে, প্লিজ নামিয়ে দাও। রুদ্র হাসতে হাসতে সিটের উপর পা ভাঁজ করে শুয়ে পড়ল সানার কোলে। মুখে ফুটে পড়ল, বুড়ি, তুই 3 দিন কেমন বড় হয়ে যাচ্ছিস। আমি কিন্তু তোকে বিয়ে দিয়ে দিব না। তুই সারা জীবন আমার কাছেই থাকবি, আমার ডাক্তার হয়ে থাকবে। নিজের বউ বানিয়ে রেখে দিলেই তো পারো। রুদ্র সে কথা শুনল কিনা বোঝা গেল না। সানা হাত বুলিয়ে দিল রুদ্রর চুলে, হাত বুলিয়ে খুলল কথার ঝুলি। রুদ্র মাঝে মাঝে তাল মিলালো কিছুটা, আর আফসোস করলো কেন সে ভালোবাসতে পারছে না সানাকে, কেন ভুলতে পারছে না অজিকে। হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে সামনের দিকে ঝুঁকে পড়েছিলাম আমি, ফলে সামনের সিটে মাথায় বাড়ি খেয়ে ব্যথায় কুকড়ে উঠে বললাম, অর্ণবের বাচ্চা, এই রাত বিরাতে গাড়িতে বাড়ি খেয়ে মারতে চাস আমায় তুই? অবন্তিকার দিকে না তাকিয়ে গাড়ি চালা ঠিক মতো। আমার কথা শুনে রাগে চোখে তাকালো অর্ণব, পানির বোতলটা ছুঁড়ে মারলো আমার দিকে। তা এসে লাগলো নিতুর কাঁধে, সাথে সাথে চেঁচিয়ে উঠলো নিতু, আমার বউটাকে কেন মারছিস তুই অর্ণব? পিচ্ছি একটা বউ আমার, আমায় এভাবে মারলে তো আরও শুকিয়ে যাবে, তাকে আরও পিচ্ছি লাগবে। তখন আমার জল্লাদ বাপ আমাকে পিচ্ছি বিয়ে করেছে এটা বলে বকবে।
বাড়ি থেকেও বের করে দেওয়ার চান্স আছে ভাই। পাশ থেকে আরহান তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস, তোর এই বাপের জন্য আমাকে সিঙ্গেল মরতে হবে মনে হচ্ছে। জীবনটা তেজপাতার মতো নিরামিষ লাগে। আমার বাবুই পাখির মতো বাচ্চা বউটাকে তোর বাপ আটকে রেখেছে। একে তো মানবাধিকার লঙ্ঘন করা বলে। তোর বাপের নামে কেস করা উচিত। বলি কি, মেয়েটাকে দিলে কি আমি খেয়ে ফেলবো? সামনে থেকে ফারহান হালকা হেসে বলল। খেয়েই তো ফেলবি। ওর হাসির সাথে তাল মিলিয়ে হাসলো সব ছেলেগুলো। আমাদের বেফাস কথায় কেসে উঠলাম আমি। নিতু মিটি মিটি হাসছে, অবন্তিকা লজ্জায় মুখ লুকায় জানালার বাইরে। আর শাকিরা আরহানের বোকা পাখি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। সে মূলত কিছুই বুঝতে পারছে না, তাই ফুস করে একটা হতাশার নিঃশ্বাস ফেলো সে। মনে মনে পড়ল, আমি সত্যিই গাধি। কিছুক্ষণের মাঝে শপিং মলে পৌঁছে গেল তারা। একটা পর একটা ড্রেস দেখেই যাচ্ছে শাকিরা, তার কোনোটাই পছন্দ হচ্ছে না। শপিং করতে আসলে মেয়েদের ধৈর্য বেড়ে যায় হাজার গুণ, তাই এত এত জামা দেখেও বিরক্ত এক ফোঁটাও দেখা যায় না মেয়েদের মধ্যে। শাকিরার ঠিক পাশে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে আরহান। সে নিজের শপিং কমপ্লিট করে এখানে দাঁড়িয়ে আছে, আর এই গাধিটা এখনও বিয়ের ড্রেসটাপই সিলেক্ট করতে পারল না। এমিকে বিয়ে করে তার জীবনে যে কত বড় সাফার করতে হবে তা সে এই 2 ঘন্টায় বুঝে গেছে। এবার অতিষ্ঠ হয়ে এগিয়ে গেল নিচে। বেছে বেছে নেভি ব্লু কালারের একটা লেহেঙ্গা নিল, কাঁচা হলুদ রঙের একটা শাড়ি আর মেহেদির জন্য মেরুন কালারের একটা লং গাউন নিয়ে রাখলো শাকিরার সামনে। তা দেখে ভোর কুচকে থাকে শাকিরা। ড্রেসগুলো দেখে সে অবাক হয়, এত সুন্দর ড্রেসগুলো তার চোখেই পড়ল না। আর ড্রেসগুলোর পেমেন্ট করে শাকিরার হাতে ধরে উঠে দাঁড়ালো। শাকিরা চেঁচিয়ে উঠে বলে, আরহান ভাই, আমি তো কিছুই কিনলাম না, কোথায় নিয়ে যাচ্ছ? তোকে একটা ড্রেসও কিনে দেবো না। এই যে দেখছিস আমার হাতে, এগুলো আমার বউয়ের জন্য কিনেছি, এখন সেগুলোই পরবি তুই। তারপর একদম গুছিয়ে রেখে দিবি, নষ্ট যেন না হয়, খবরদার। শাকিরা রাগলো না, বরং ঠোঁট এলিয়ে হাসলো। সে জানে আরহান ভাই এই ড্রেসগুলো তার জন্য কিনেছে, এখন তাকে জানানোর জন্য বলছে। আমার জন্য কিনেছেন বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপি বানাতে হবে কেন? আজব। আরহান হাত বাড়িয়ে গাল টেনে ধরলো শাকিরার, বলল, ঠেকা পড়েনি আমার যে তোর জন্য কিনবো, এগুলো আমার বউয়ের জন্য। শাকিরার মুখ ভেঙচে গাল ছাড়িয়ে নিল নিজের, তারপর হাত জড়িয়ে ধরলো আরহানের। মিষ্টি হেসে বায়না করে বলল, চলেন না ওই দোকানটায় যাই, কয়েকটা কানের দুল কিনবো। চলেন চলেন। 2 সপ্তাহ ধরে কি হয়েছে তোর বলতো? আগে তো সবসময় তুমি তুমি করতে, এখন এত আপনি আপনি করিস কেন? আপনি আমার কত বড় সম্পর্কে ভাই লাগেন, তাই সম্মান দেখাতে বলি আপনি। আরহান ভাই শব্দটা শুনে রক্ত চোখে তাকালো, রাগে গজগজ করতে করতে বলল, এই একদম ভাই বলবি না আমাকে। আমি তোর কোন মায়ের পেটের ভাই রে? মামাতো ভাই মানে বুঝিস? অনেকটা পাড়াপড়শি ভাইয়ের মতো, যাকে বিয়েও করা যায়। আর একবার ভাই ডাকলে কানের নিচে তবলা বাজাবো, বেদ্যপ। আরহান যে নিজের ক্যালারি খরচ করে এত বড় একটা বক্তব্য দিল, তার সবটা শাকিরের মাথার উপর দিয়ে গেল। সে বোকার মতো প্রশ্ন করলো, তাহলে কি ডাকবো? ছোট থেকে তো তাই ডেকে আসছি। এই যে ওই যে ও গো, হ্যাঁ গো, এসব বলে ডাকবি, তাও ভাই ডাকবি না। তোর মুখের ভাই ডাকে আমার অ্যালার্জি আছে। ভাই ডাকেও কারোর অ্যালার্জি হয়, এই প্রথম শুনলো শাকিরা। সে মুখ ছোট করে বলল, ওসব তো নতুন বউরা ডাকে, আমি তো বউ না। তুইও বউ? কার? তোর জামাইয়ের। জামাইটাকে? যাকে বিয়ে করবি। তোমার এসব আজগুবি কথা বুঝতে হলে আমাকে আর 20 বছর পার করতে হবে। গাধি যে, তাই। তা শুনে শাকিরা আর আগে চোখে তাকালো, ধুম করে কিল বসালো আরহানের বাহুতে। কিল খেয়েও আরহান ঠোঁট বাঁকিয়ে হাসলো, ছুটলো শাকিরার পিছু পিছু। জামরঙ্গা একটা লেহেঙ্গা উল্টে পাল্টে দেখছি অর্ণব, তার পছন্দ হয়েছে খুব, কিন্তু অবন্তিকাকে কিভাবে দিবে সেটা বুঝতে পারছে না। নিজের ইচ্ছেগুলো খুব সহজে বলতে পারে না অর্ণব, ছোট থেকেই সে এমন। মায়ের অভাবের সংসারে নিজের ইচ্ছে প্রকাশের ইচ্ছাই কখনো জাগেনি, তাই এখনও আগের অভ্যাসটা বদলাতে পারছে না অর্ণব। পাশ থেকে অর্ণবকে লক্ষ্য করছিল অবন্তিকা। অর্ণবকে হঠাৎ লেহেঙ্গা কিনতে দেখে তার মনে সন্দেহ জাগে। স্যার, এটা কার জন্য নিয়েছেন? আপনার তো বোন নেই তাহলে? হঠাৎ এমন প্রশ্নে অপ্রস্তুত হলো অর্ণব, কিছু না ভেবেই বলল, গার্লফ্রেন্ড। অর্ণবের এমন কথায় চোখ বড় বড় হয়ে গেল অবন্তিকার। সে অর্ণবকে বলল, মানে? অর্ণব বুঝতে পারলো নার্ভাসনেসে সে ভুল করে কথা বলে ফেলেছে, তাই দ্রুত গতিতে বলে উঠল, গার্লফ্রেন্ড তো নেই আমার, এমনি পছন্দ হয়েছে তাই কিনে ফেলেছি। কাকে দিব ভাবছিলাম, এক কাজ করো তুমিই রেখে দাও। আমি কেন নিব? নাও নাও, সমস্যা কি? এমনি তো কিনতেই, এটাই রেখে দাও।
অবন্তিকা মাথা নিচু করে হাসলো, মনে মনে বলল। আমার জন্য কিনেছেন বললেই তো পারেন, পাগল একটা। তারপর চোখ তুলে তাকিয়ে পড়ল। স্যার হিসেবে স্টুডেন্টকে গিফট করতেই পারে। অবন্তিকার কথা শুনে অনব অসহায় চোখে তাকায়, বিড়বিড় করে বলে। দিতে চাইলাম জামাই হিসেবে, সে নিল স্যার হিসেবে। দেখ, ভাল লাগে না, মেয়েটা কি কিছুই বোঝে না। চলুন যাই। চলো। ফার্ম হাউসের উপরের রুম, সেখানে একের পর এক কাজ ভাঙচুরের শব্দ আসলো হঠাৎ। সে শব্দে ভয়ে কেঁপে উঠল সানা। প্রায় 7 মাস যাবৎ রুদ্র আর ভাঙচুর না করে সে অনেকটাই সুস্থ, শুধু মাঝে মধ্যে একটু আধটু অস্বাভাবিক আচরণ করে। 1 বছর পর হয়তো এটাও ঠিক হয়ে যাবে। সানা দৌড়ে গেল উপরে। রুদ্র একের পর একটা জিনিস তুলছে আর সেটা এখানে সেখানে ছুঁড়ে মারছে। চোখ দুটো লাল হয়ে আছে, শার্টের সবগুলো বোতাম ছিঁড়ে গেছে, হাত দিয়ে রক্ত ঝরছে। সেই রক্তে সাদা ফ্লোরটা লাল বর্ণ ধারণ করেছে। রুদ্র এক হাতে মাথার চুল খামচে ধরল, চিৎকার করে বলল। সানা, সানা, আমার কষ্ট হচ্ছে সানা, বুকটা ব্যথা করছে, মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সানা, আমি মরে যাচ্ছি সানা। ও কেন আসে না সানা? আমি কেন ওকে ভালোবাসলাম সানা? ভালোবাসা এত কষ্ট কেন সানা? আমাকে এই কষ্ট থেকে বাঁচা সানা, প্লিজ বাঁচা। আমি আজ ওকে দেখেছি সানা, বিশ্বাস কর, আমি ওকে দেখেছিলাম, কিন্তু পরে আর দেখিনি। আমি কি ভুল দেখেছি সানা? এত কেন মাথা ব্যথা করছে সানা? সানার বুকটা কেঁপে উঠল। এমন দৃশ্য দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র কেঁদে উঠল নিজেও। রুদ্রর মাথাটা চেপে ধরল নিজের কাঁধের সাথে। রুদ্র 2 হাতে জড়িয়ে ধরল সানাকে আর বিড়বিড় করছে। আমার কষ্ট হচ্ছে সানা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সানা রুদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুদ্রের প্যান্টের পকেট হাতে ওষুধ বের করলো। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে বলল। রুদ্র ভাই, আমি আছি, দেখো আমার দিকে তাকাও। রুদ্র ভাই, ওষুধটা খেয়ে নাও, সব ব্যথা কমে যাবে। কথাটা বলে 2 হাতে রুদ্রের মুখটা ধরে পড়ল। দেখো রুদ্র ভাই, আমার দিকে তাকাও, এখানে কেউ নেই, কাউকে দেখো নি তুমি, তোমার একটুও কষ্ট হচ্ছে না, নাও ওষুধটা খেও, হা করো। সানার কথা শুনে রুদ্র ভেজা চোখে তাকায়, ওষুধ খেয়ে নেয়। সানা রুদ্রকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে উঠতে নিল, তখনই রুদ্র হাত চেপে ধরে বলল। যাস না প্লিজ, তুই চলে গেলে আমার একা একা লাগে, আবারও মাথা ব্যথা করবে, প্লিজ যাস না। রুদ্রর কথা শুনে সানা মুচকি হাসলো। পাশের টেবিল থেকে ফার্স্ট এইড বক্স এনে পা ভাঁজ করে বসলো রুদ্রর পাশে। হাত বাড়িয়ে রুদ্রের কাটা হাতটা ধরে পরিষ্কার করে দিতে দিতে বলল। আমি তো আর সারা জীবন থাকতে পারবো না, একদিন না একদিন তো বিয়ে হবেই, তখন তো চলে যেতে হবে আমার। বেশি পেকে গেছিস, বিয়ের স্বাদ জেগেছে, একদম পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কোনো বিয়ে টিয়ে হবে না তোর, তুই সব সময় আমার সাথে থাকবে। সানা কিছু বলল না, শুধু ছলো ছলো চোখে হাসলো, বিড়বিড় করে বলল। আমিও সারা জীবন থাকতে চাই। হাতটা ব্যান্ডেজ করার শেষে সানা উঠতে নিলে রুদ্র জাপটে ধরল সানার কোমর। পেটে মুখ গুজে ফুপিয়ে উঠল হঠাৎ। সেই কান্না সুরে সানার চিত্র কেঁপে উঠল। রুদ্র ভেজা কণ্ঠে বলল। তুই আমাকে ছেড়ে যাস না সানা, আমি খুব একা হয়ে যাব, মরে যাব আমি, যাস না প্লিজ। সানা রুদ্রর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমি আছি তো রুদ্র ভাই, সারা জীবন থাকবো তোমার পাশে, তুমি শুধু একটু আগলে রেখো আমায়, আমি যে অবহেলায় শেষ হয়ে যাচ্ছি। শেষে কথাটা বিড়বিড় করে বলল সানা। রুদ্র তা শুনল কিনা বুঝে গেল না, একসময় চোখ বুঝে ঘুমিয়ে পড়ল। রাতের আকাশে চাঁদ উঠেছে, অর্ধ চন্দ্রিমা। শপিং মলের ছাদে দাঁড়িয়ে আছে দুজন। ছাত্রের কফির জন্য ছোটখাটো একটা কফি হাউসের ব্যবস্থা করা হয়েছে। নিজে সবাই কেনাকাটা করছে। ছাদে আসতে চাইছিলাম, সবাই ব্যস্ত দেখে একাই আসছিলাম। তখনই পেছন থেকে আব্রাহাম ডেকে ওঠে। কোথায় যাচ্ছ? ছাদে যেতে চাইছিলাম একটু। আব্রাহাম বিনা বাক্য ব্যয় এগিয়ে আসলো, হাত ধরলো আমার। সেই স্পর্শে কেঁপে উঠলাম আমি। হৃস্পন্দন স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেল। উনি এগিয়ে গেলেন সামনের দিকে, আমিও হাঁটতে হাঁটতে আসলাম তার পিছু পিছু। এই হাত ধরে তো আমি মরতেও রাজি আছি। আমি আর আব্রাহাম পাশাপাশি বসে আছি, দুজনের হাতেই কফি। একটু পরপর উনি ঠোঁট ছোঁয়াচ্ছেন কাপে। তা দেখে আমার গলা শুকিয়ে কাঠ, কেমন একটা অনুভূতি হচ্ছে আমার। ওনার কল আসায় উনি একটু অন্যদিকে উঠে গেলেন। আমি সাবধানে দৃষ্টিতে তাকালাম সেই দিকে। মুহূর্তেই পাল্টে দিলাম কফির কাপ। ওনার কফিতে চুমুক দিতেই অজানা শিহরণে শিরশির করে উঠলো, ঠোঁটে ফুটে উঠলো মুচকি হাসি। কিছুক্ষণ পর উনি এসে বসলেন আমার পাশে। কফির কাপে চুমুক দিয়ে ঠোঁট এলিয়ে হাসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কফিটা এত মিষ্টি হলো কিভাবে? আমি তো এত চিনি খাই না। আমি ভয়ে শুকনো ঢোক গেলাম। ধরা পড়ে গেলে সর্বনাশ, সব মান ইজ্জতের প্লাস্টিক সার্জারি হয়ে যাবে। গলা খাকারি দিয়ে বললাম,
হয়তো ভুলে দিয়ে ফেলেছে। হুট করেই উনি আমার দিকে ঝুঁকলেন। আমি ভয়ে মাথা পিছিয়ে নিলাম। কিছুটা চোখ বড় বড় করে তাকাতেই উনি বললেন, ঠোঁটের স্পর্শ চাইছো জান? বললেই তো পারতে। অবশ্যই এতে আমার বউয়ের হক নষ্ট হতো, তাও মানা করতাম না আমি। তোমার জন্য সব কিছুতে রাজি, সব কিছু। আমি কেঁপে উঠলাম সাথে সাথে। চোখ বুজে আসছে আমার। অজানা অনুভূতিতে গা দুলছে যেন, কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার এমন অবস্থা দেখে উনি জোরে হেসে উঠলেন। কফির কাপে ঠোঁট চেপে বললেন, তোমার ঠোঁটের ছোঁয়ায় কফি একটু বেশি মিষ্টি লাগছে। ইটস স্পেশাল। এমন কফি আমি রোজ খেতে চাই। কফিটা শেষ করো। আমি কাঁপা কাঁপা হাতে কফিটা নিলাম, একবার চুমুক দিয়ে আর খেতে পারলাম না। এভাবে এক দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকলে কি খাওয়া যায়? কিছুক্ষণ পর উনি উঠে দাঁড়ালেন, বললেন, চলো যাওয়া যাক। আমি এবার নিচ থেকেই ওনার হাত ধরলাম। তাতে উনি মুচকি হেসে আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে দিলেন। নিচে আসার পর দেখলাম সবাই গাড়িতে বসে আছে। আব্রাহাম হঠাৎ চেঁচিয়ে বলে উঠলেন, শিট, ফোনটা ছাদে ফেলে এসেছি। তুমি গাড়িতে বসো, আমি আসছি। উনি ছাদে যাওয়ার 5 মিনিট হয়ে যাচ্ছে। সবাই ক্লান্ত হয়ে গাড়িতে বসে আছে, কেউ কথা বলছে না। আমি দাঁড়িয়ে আছি বাইরে, মূলত ওনার জন্য ওয়েট করছি। এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো বড় একটা ব্ল্যাক কার। মুহূর্তেই দরজা খুলে বেরিয়ে আসলো একজন। আমার মুখে রুমাল চেপে ধরলো কেউ একজন। আমি চোখ বড় বড় করে তাকাতেই দেখি আব্রাহাম ছুটে আসছে আমার দিকে। আমি জোরে পা দিয়ে লাথি দিলাম পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। হাই হিলের ব্যথায় সেই লোকটা ছেড়ে দিল আমার। মুহূর্তেই গাড়িটা ছুটে চলে গেল। আমি ঝাপসা চোখে দেখলাম আব্রাহাম আমায় জড়িয়ে ধরলো। গাড়ি থেকে ভেসে আসছে সবার চিৎকার। মুহূর্তেই জ্ঞান হারালাম আমি। নীল ছুটে এলো অদ্রির দিকে, তাকিয়ে চিন্তিত সুরে বলল, আবারও 1.5 বছর পর হামলা হলো ওর ওপর। কে করছে এসব ফারহান ভাই? আবরাম রক্ত লাল চোখে দাঁতে দাঁত চেপে বলল, জানি না, তবে যেদিন জানতে পারবো সেদিন লাস্ট দিন হবে ওই বাস্টার্ডের। রাত 10টা বাজে, অন্ধকার সবকিছু। নিজের বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে আছে নীল। আজকে নিতুর জন্য শপিং ব্যাগ উঠাতে উঠাতে নীলের হাত ব্যথা হয়ে গেছে। সে শুধু কল্পনা করেছে বিয়ের পর তার কি অবস্থা হবে। এমন সময় ফোন বেজে উঠতে বিরক্তি দিতে বুড়ো কুচকে এলো তার। মাত্রই চোখে ঘুম ঘুম ভাব এসেছিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নিতু কল দিয়েছে। নীলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তা দেখে। মাত্র 13 মিনিট আগেই তার কথা বলেছিল, এরই মাঝে মেয়েটা আবার কল দিয়েছে। নীল কলটা কেটে নিচে থেকেই ব্যাক করে দুষ্টু হেসে বলল, জান, মিস করছো আমায়? ঘুম আসছে না? আসবো আমি। ওপাশ থেকে কান্না ভেজা কণ্ঠে নিতু বলল, সর্বনাশ হয়ে গেছে নি। আপনি আপনি কিছু একটা করুন প্লিজ। নিতুর এমন কণ্ঠে ঘাবড়ে গেল নীল। অস্থির হয়ে বলল, কি হয়েছে জান? কাঁদছো কেন বেবি? অসুস্থ লাগছে? এমন আহ্লাদি কণ্ঠ শুনে নিতু আরো ফুপিয়ে উঠল। আটকে আসা কণ্ঠে বলল, আমার বাড়িতে ভাইয়ের কোনো বন্ধু নাকি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ভাই, মা, বাবা সবাই রাজি। আমি বিয়ে করবো না নি, কিছুতেই না। আমি আপনাকে ভালোবাসিনি, সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, মরে যাব। প্লিজ কিছু একটা করো প্লিজ। নিতুর মুখে বিয়ের কথা শুনে চোখ থেকে ঘুম উড়ে গেল। লাফিয়ে উঠল সে। নীল চমকালো, ভরকালো, অবাক কণ্ঠে শুধালো, হোয়াট? কিসের বিয়ে? পাগল হয়ে গেছে তোমার বাবা মা? নীলের এহেন কণ্ঠে আরো জোরে কেঁদে উঠল নিতু। নীলের রাগে চোখ লাল হচ্ছে ক্রমশ, শরীরটাকে থরথরিয়ে কাঁপছে। নিতু কান্না শুনে নিজেকে কিছুটা দমানোর চেষ্টা করলো। রুম থেকে বের হতে হতেই গম্ভীর কণ্ঠে বলল, ছাদে আসো। নীলের এহেন কণ্ঠে কেঁপে উঠল নিতু। সে বুঝতে পারলো নীল রেগে প্রচুর। নিতু ভয়ে ভয়ে পড়ল। এত রাতে ছাদে, বাড়ি ভর্তি মানুষ। আর কিছু বলার আগেই ও পাশ থেকে ভেসে আসলো নীলের ধমক। আমি তোমাকে আসতে বলেছি, ড্যাম ইট। নিতু লাফিয়ে উঠল সেই ধমকে। ভীতু কণ্ঠে বলল, আসছি। গলের অন্না পেঁচিয়ে দৌড়ে গেল ছাদের দিকে। ছাদে গিয়ে দেখলো নীল উল্টো পাশ ঘুরে দাঁড়িয়ে আছে। নিতু ধীরে ধীরে এগুলো সেই দিকে। নীল দৌড়ে এলো নিতুর দিকে। মুহূর্তে কোমর পেঁচিয়ে মিশে নিল নিজের সাথে। অধরে অধর ডুবিয়ে কামড় বসালো খানিকটা জোরে। নিতু অস্পষ্ট স্বরে শব্দ করলো ব্যথায়। অশ্রু গড়ল চোখ বেয়ে। নীল রাগ দমনে ব্যস্ত। কিছুক্ষণ পর স্পর্শগুলো নরম হয়ে এলো। শিহরণে গা কেঁপে কেঁপে উঠল নিতু। দুহাতে খামচে ধরল নীলের শার্ট। স্পর্শ গভীর হলো খানিকটা। নিতুর গায়ে নীলের হাতের বিচরণ হলো অবাধ্য। প্রায় মিনিট 5 পর ছাড়া পেল নিতু। জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজনেই। নিতু লজ্জায় তাকাতে পারছে না। শরীরে রন্ধে রন্ধে জ্বর বইছে অনুভূতির।
নীল কপালে কপাল ঠেকিয়ে বলল, ভয় করছে জান, তোমাকে হারানোর ভয় আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি কালকেই মায়ের সাথে কথা বলবো, মাকে দিয়ে কথা বলাবো তোমার বাসায়। ওনারা রাজি না হলে এখানেই বিয়ে করে ফেলবো। তোমাকে নিয়ে একটু রিস্ক নিতে পারবো না আমি জান। নীলের এমন আবেগী কথায় চোখ ভরে এলো নিতুর। মনে মনে বলল, মানুষটা কত সুন্দর করে ভালোবাসতে জানে। নিতু চোখ মেলে তাকালো, জড়িয়ে ধরলো নীলের গলা, কাপা কাপা গলায় বলল, তোমার জন্য সব কিছুতেই রাজি আছি আমি, তুমি আঁকড়ে রাখো আমায়। নীল প্রশান্তিতে ঠোঁট এলিয়ে হাসলো। আরো শক্ত হলো হাতের বাঁধন, সেই বাঁধনে আবদ্ধ হলো নিতু। লজ্জায় লাল হলো নিতুর মুখ। নীলের বুকে দু হাতে ধাক্কা দিয়ে পড়ল। ছাড়ু। নীল শব্দ করে হাসলো, হাত ছড়িয়ে দূরত্ব বাড়লো দুজনের মধ্যে। বিদ্যা আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে পড়ল। দোয়া করো তোমার বাবা মা যেন রাজি না হয়। নীলের কথায় ভ্যাবাচাকে খেলেও নিতু। অদ্ভুত কণ্ঠে বলল, নয় হ্যাঁ। কেন? তোমার বাবা মা রাজি না হলে এখনই বিয়ে করতে পারবো। শুধু শুধু 4টা বছর অপেক্ষা করতে হবে না আমার। নিতু ধুম করে চর বসালো নীলের বাহুতে, রাগী কণ্ঠে বলল, নির্লজ্জ, বেহায়া, অশুভ পুরুষ। নীল শব্দ করে হাসলো, নিতুর দিকে ঝুঁকে পড়ল। শুধু তোমার জন্য অসভ্য। ধ্যাত, গেলাম আমি। তারপর দৌড়ে চলে গেল ছাদ থেকে। নীলের হাসির শব্দ আরও বাড়ল। নিজেও হাঁটা ধরল রুমের দিকে। মেয়েটা কে আরহান ভাই? শাকিরের এহেন কণ্ঠে পিছনে ঘুরে তাকালো আরহান। শাকিরা সন্ধিয়ান চোখে তাকিয়ে আছে, চোখে মুখে রাগের আভাস। হাত মুঠো করে আছে আরহানের ফোন। সাথে সাথেই স্ক্রিনে ভেসে ওঠে আরেকটা মেসেজ, বেবি আই লাভ ইউ সো মাচ। তোমার জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ হ্যান্ডসাম। তা দেখে শুকনো ঢোক দিল আরহান। সে কিছু বলার আগেই রক্তলাল চোখে তাকালো শাকিরা। মুহূর্তেই ফোন ছুঁড়ে মারল আরহানের দিকে, চেঁচিয়ে উঠে বলল, এসব করে বেড়ান বাহিরে, মেয়েদের সাথে এসব? ছি! আরহান কোনো মতে দৌড়ে গিয়ে ক্যাচ ধরলো ফোনটা। শাকিরের কাছে গিয়ে রাগি চোখে তাকালো, দু হাতে শক্ত করে চেপে ধরলো শাকিরার কোমর। শাকিরা চেঁচিয়ে উঠল, ধরবেন না আমাকে, নোংরা চরিত্রহীন লোক। আরহান ছাড়লো না তাকে, রাগে কচকচ করে বলল, না জেনে কথা বলবি না গাধি। মেয়েটা আমাকে বিরক্ত করছে কিছুদিন ধরে। আমি তোর নামটাও জানি না। এই পর্যন্ত 4টা নাম্বার ব্লক করেছে, বিশ্বাস কর। শাকিরার রাগ খানিকটা কমলো, ঠোঁট ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, করেছি বিশ্বাস। তখন মেসেজটা দেখে রাগ উঠেছিল, তাই ওসব বলেছি। আমি জানি তুমি কেমন, ছাড়ো এবার। আরহান ছাড়লো না, দুষ্টু হেসে ভুরু নাচিয়ে বলল, রাগ উঠেছে কেন? আর ইউ জেলাস? শাকিরা ভুরু কুচকে তাকালো। আরহানের হাতে চিমটি কেটে বলল, আমি মোটেও জেলাস নই, আপনি আমার মামাতো ভাই, সেই কারণেই আপনার ফোনে মেসেজ দেখে রেগে গিয়েছিলাম, এই আর কি। আরহান ব্যথা পেলেও ছাড়লো না। শাকিরার রক্তলাল চোখে তাকিয়ে কামড় বসালো শাকিরার গালে। ব্যথায় চেঁচিয়ে উঠল সে। আরহান রাগী কণ্ঠে বলল, যতবার ভাই বলবি ততবার কামড়াবো, আর একবার শুধু ভাই বলে দেখ। শাকিরা রাগী চোখে তাকালো। লাল হয়ে আছে তার ফর্সা গোলাপি গাল। গলায় আরহান টু শব্দটি করল না, কিছু বলল না বিনিময়ে। শুয়ে নিল ব্যথা। এই ব্যথাতেও যেন সুখ মিশে আছে। শ্রোষীর ঠোঁটের স্পর্শ পেয়েছে, সেটাই তার কাছে অনেক। শাকিরা মুখ সরিয়ে পড়ল। যতবার কামড়াবে আমি ততবার ফিরিয়ে দেব। তাতেও হাসলো আরহান, ঠোঁট নাড়িয়ে পড়ল। তাতেও আমারই লাভ। শাকিরা বুঝলো না সেই কথার মানে। সে মুখ ভেঙচি কেটে বলল, ফোনটা দিন। আরহান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, না, তুই আবারও ছুঁড়ে মারবি। ফোন দিন, নয়তো আপনাকে ছুঁড়ে মারবো। আরহান মুখ গোমরা করে তাকালো। ফোনটা এগিয়ে দিল শাকিরার দিকে। স্ক্রিনে গাধি টাইপ করতেই খুলে গেল লক। তা দেখে চোখ বড় বড় করে চাইলো আরহান। অবাক হলো ভীষণ। শাকিরা টেবিল হাসি দিয়ে কল দিল মেসেজ আসার নাম্বারটাতে। তা দেখে ভোর কুচকে যায় আরহানের। ওপাশ থেকে ভেসে আসলো মেয়েলি সুর, আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি কল করেছো আমাকে। হাউ ও মাই গুডনেস, তার মানে তুমি রাজি, তাই না? রাজি তো হওয়ারই কথা। এমন প্রস্তাব কোনো ছেলে ফিরিয়ে দিতে পারে? বলো কোথায় মিট করতে চাও? জমের দুয়ারে। হোয়াট, কে তুমি? আরহানের ফোন তোমার কাছে কেন? আমার জামাইয়ের ফোন এই মাঝরাতে আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? পেতনি, তুই যদি আর একবার এই নাম্বারে কল দিয়েছিস, খুন করবো তোকে আমি। কি বলছো তুমি এসব? আরহান তো বিয়ে করেনি। আরহান কোথায়? এই মাঝরাতে আমার বর আমার পাশে থাকবে না তো কি চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতে যাবে? আর কিসের আরহান আরহান করছিস? আঙ্কেল বলবি, আঙ্কেল, তোর বাপের বয়সেও নেই। শাকিরার এহেন কথাই কেসে উঠল আরহান। মেয়েটা চেঁচিয়ে বলে উঠল,
কি আবল তাবল বলছো? পাগল নাকি? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। নষ্টা মেয়ে একটা, ছেলেদের কাছে দেহ বিলিয়ে বেড়াস, ভুলেও কল দিবি না এই ফোনে। তারপর ঠাস করে কলটা কেটে দিল শাকিরা। আরহানের দিকে ফোনটা দিয়ে বলল, নাও, লজ্জা থাকলে আর কল দিবে না, আর দিলেও আমার কাছে নিয়ে আসবে। আরহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে যেন। ফোনটা হাতে নিতে শাকিরা এগিয়ে গেল সামনে। তা দেখে আরহান ঠোঁট প্রসারিত করে হাসলো, বিড়বিড় করে বলল, গাড়িটা বড় হচ্ছে, বিয়েটা এবার করতেই হবে। এখন কি সারা রাত বাগানেই কাটিয়ে দিবে? আচ্ছা গাছি, যা তুই। শাকিরা চোখ রাঙ্গানি দিয়ে চলে গেল। আরহান ছুটল তার পিছু পিছু। অদ্রির মাথাটা বুকে নিয়ে শুয়ে আছে ফারহান। চিন্তায় তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন প্রায় রাত 1টা বাজে, এখনও জ্ঞান ফেরেনি অদ্রিক। রাতে ডাক্তার দেখেই বাড়ি ফিরেছিল ফারহান অদ্রিকে নিয়ে। তারপর থেকে সে অদ্রিকে নিয়ে এসেছে নিজের রুমে। এতে অবশ্য কেউ কিছু বলেনি। অদ্রি সব কিছু ভুলে গেলেও বাকিরা তো কিচ্ছু ভোলেনি। ফারহান একটু পরপর অদ্রির চোখে মুখে চুমু খাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেমন অস্বাভাবিক আচরণ করছে। তাকে দেখলে যে কেউ ভাববে আরহান মানসিক রোগী। চোখ মেলে তাকালাম আমি, মাথাটা কেমন ভার ভার লাগছে, ঠিক মতো চোখটাও খুলতে পারছি না। ঝাপসা দৃষ্টিতে দেখলাম রুমটা কেমন অন্ধকার হয়ে আছে। কানের কাছে ঢিপ ঢিপ একটা শব্দ শুনতে পেলাম, মনে হচ্ছে কোনো শক্ত জিনিসের উপর শুয়ে আছি। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম কে যেন শুয়ে আছে। তখনই গালের ঠোঁট ছোঁয়ালো সেই ব্যক্তি। চেনা স্পর্শে কেঁপে উঠলাম আমি। চেনা স্মেল নাকে আসতে বুঝতে পারলাম এটা আব্রাহাম। আমি বললাম, আপনি এখানে? আব্রাহাম হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আমার দিকে তাকালেন। আমি দেখতে পেলাম তার অগোছালো রূপ। উনি অস্থির কণ্ঠে বললেন, উঠেছো? কতটা ভয় পেয়েছিলাম জানো? আমি মুখ গোমরা করে বললাম, কেন পেয়েছেন ভয়? ভালো তো আর বাসেন না। আব্রাহাম ঠোঁট এলিয়ে হাসলেন, আমার কপালে চুমু খেতে খেতে বললেন, বেশি ভাবা বাদ দাও, মাথা মোটা, ঘুমাও। আমি মুখ ভেঙচি কেটে বললাম, যান আপনি। এখানে কি করছেন আপনি আমার রুমে? মিস আদ্রিয়ানা, চোখ মেলে তাকিয়ে দেখো, তুমি আবার ব্যক্তিগত রুমের ব্যক্তিগত বিছানায় আমারই বুকে শুয়ে আছো, আর আমাকেই বলছো আমি এখানে কেন? একে তো আমার বইয়ের হক নষ্ট করছো, তার উপরে আমাকেই চলে যেতে বলছো। আমি রাগী দৃষ্টিতে তাকালাম। সবসময় শুধু বউ বউ করে, তাহলে আমার কাছে কি করছে? অসহ্য লোক একটা। ওনার বুকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন আমায়, আমি চলে যাবো আমার রুমে। আব্রাহাম আমার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, চুপচাপ ঘুমাও, আরেকটা কথা বললে ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারবো। আমি মুখটা গোমরা করে শুয়ে রইলাম সেখানে। এই লোকের সাথে একটুও কথা বলবো না আমি। কিছুক্ষণ পরেই আবার বললাম, বলুন না আমি কি ভুলে গেছি? কি হন আপনি আমার? আপনার বুকে মাথা রেখে এত শান্তি কেন লাগছে? আব্রাহাম আমার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বললেন, খুব কাছের কেউ, এই বুকে মাথা রেখে এই বিছানায় শুয়ে তুমি অনেক রাত ঘুমিয়েছো। আমি চকিতে তাকালাম ওনার দিকে। উনি সেই দৃষ্টি দেখে বললেন, আরেকটা কথাও না, ঘুমাও, সময় হলে সবটা জানতে পারবে। সকালের মিষ্টি রোদ খেলা করছে রুম জুড়ে। সেই রোদের কারণে ঘুম ভেঙে গেল আমার। রোদটা আমার সহ্য হয় না। চোখ বন্ধ করেই উঠতে চাইলাম, তবে কারো শক্ত বাঁধনে বাধা পড়ায় উঠতে পারলাম না। আর ভ্রু কুচকে যায় আমার। পিট পিট করে তাকাতেই দেখলাম একজন আমার পেটের উপর হাত দিয়ে আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তা দেখে ভয় পেয়ে গেলাম আমি। আতঙ্কিত হয়ে পেছনে তাকাতেই চোখের কোণে ভেসে উঠল পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখটা। ঘুম ঘুম ফোলা ফোলা মুখ, কিছুটা তৈলাক্ত ত্বকের ফর্সা চেহারাটা অসাধারণ লাগছে আমার কাছে। পরক্ষণেই মনে পড়লো রাতের কথা। দুজনে একসাথে একই বিছানায় এভাবে ঘুমিয়েছিলাম। ভাবতে গা কাটা দিয়ে উঠলো আমার। ধীরে ধীরে ওনার দিকে ঘুরে শুয়ে ওনার দিকে তাকালাম। এত শুয়ে ভালো না বাসলে কি নিজের সাথে আগলে রাখতো? রাখতো না তো। ভালোবাসে তাই তো রেখেছে। তাহলে বলেছেন না কেন উনি? কি এমন কারণ যে সে বলছে না আমায়? আর কত ওয়েট করতে হবে আমায়? এই অপেক্ষার শেষ কখন? ওনার দিকে ঠিক মতো তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল লজ্জায়। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। এ লোক শার্ট কখন খুলেছে? বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ। ওনার মতো আমার চোখ দুটিও বুঝি বেহায়া হয়েছে। ঘুরে ফিরে শুধু সেই লোমশ বুকেই নজর যাচ্ছে বারবার। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো আমার। তখনই উনি কোল বালিশের মতো করে পেঁচিয়ে ধরলেন আমায়। এবার নিজেকে আর আটকাতে পারলাম না। আলতো স্পর্শে ঠোঁট ছুঁয়ে ধরলাম সেতে। কেমন মাতাল মাতাল লাগছে, অনুভূতিতে গা দুলছে যেন। আমি ঠাস করে চোখ বন্ধ করে পড়ে রইলাম তার বুকের সাথে মিশে। কেমন মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ তার গায়ে। পায়ের পাতা শীর্ষের উপর থেকে নিচে পা রাখতেই পায়ের সাথে ওনা পেঁচিয়ে গেল আমার।
সাথে সাথেই ঘটে গেল অঘটন। আমি ঠাস করে পড়ে গেলাম আব্রাহাম স্যারের উপর। বাকিটা তো ইতিহাস হয়ে গেল, একদম মান সম্মানের প্লাস্টিক সার্জারি হয়ে গেল। সারা জীবন শুনে আসলাম বেডরুমের মানুষের রোমান্স হয়, আর আমার হয় মান সম্মানের প্লাস্টিক সার্জারি। হতাশ আমি। সকাল সকাল রোমান্সের শখ জেগেছে জান, তাই বলে ডিরেক্ট বুকের উপরে সে শুয়ে পড়বে? আমাকে রাখলেই তো পারতে, আদরে আদরে ভরিয়ে দিতাম। তুমি চাইলে এক্ষুনি সব। দিন দিন আমার সহ্য সীমা হারিয়ে যাচ্ছে জান, তোমাকে দেখলেই নিজেকে সামলাতে পারি না, বেসামাল হচ্ছে খুব। তারপর আবারও ঠোঁট ডুবিয়ে চুমু খেলেন আমার গালে। আমি আলতো হাতে ধাক্কা দিলাম, তারপর তাকে কাপা স্বরে বললাম, সকাল হচ্ছে, বাইরে সবাই জেগে যাবে, আমাকে আপনার সাথে দেখলে কি ভাববে বলুন তো। উনি এবার আমার নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে বললেন, কিচ্ছু ভাববে না। আমি অবাক কণ্ঠে বললাম, কেন? উনি ঠোঁট এলিয়ে হাসলেন, আমার ঠোঁটের কোণে চুমু খেয়ে বললেন, কারণ সবাই জানে তুমি আমি একসাথে আছি। ওনার এমন বেতাল স্পর্শে কেঁপে উঠলাম, অনুভূতিতে চোখ বুজিয়ে এলো আমার। পরক্ষণেই ওনার বলা কথাটার অর্থ বোধগম্য হতেই ঠাস করে চোখ মেলে তাকালাম। উনি কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছেন। আমি ঠাস করে ধাক্কা দিলাম একটা ওনাকে, লাফিয়ে উঠলাম বিছানা থেকে। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে আব্রাহাম স্যার বিছানায় পড়ে যান। আমি সেই সুযোগেই নেমে পড়লাম বেড থেকে। বাইরে যেতে যেতে বললাম, দুজনে সারা রাত একসাথে ছিলাম, আল্লাহ সবাই কি ভাবছে কে জানে। আরে ওড়না তো নিয়ে যাও। ওনার কথায় চট করে পেছনে তাকালাম, ওনাটা নিয়েই দিলাম এক দৌড়। পেছন থেকে ভেসে আসলো আব্রাহামের অট্ট হাসির শব্দ। ড্রয়িং রুমে বসে আছি সবাই। নীল ডেকেছে, তার নাকি খুব জরুরি একটা কথা বলার আছে। কিন্তু সেই কখন থেকে আমরা সবাই বসে আছি, অথচ সে কিছু বলতেই পারছে না। আব্রাহাম এবার বিরক্ত হয়ে বলল, তুই কি আদৌ কিছু বলবি নাকি আমরা সবাই চলে যাব? না, বলবো তো। আসলে হয়েছে কি, তোর আসলে নকলে বাদ দিয়ে মেইন কথাটা বল, না হলে এক্ষুনি একটা থাপ্পড় খাবি। আমি বিয়ে করব। আব্রাহাম ভাইয়ের পর আমার সিরিয়াল, আর তুই মির্জাফরগিরি শুরু করেছিস। অসভ্য ছেলে, বড় ভাইয়ের আগেই বিয়ে করতে চাইছিস। আমার পরে রিয়াদের সিরিয়াল, তারপর তুই। আব্রাহামের এমন কথায় আমি চেঁচিয়ে উঠে বললাম, মানে কি বলছো তুমি? ভুলে গেছো আমি নীলের থেকে 3 মাসের বড়? রিয়াদ ভাইয়ের পরে আমার সিরিয়াল। বেচারা আমার আর আমার জামাইয়ের বিয়েটা মাঝখান থেকে উড়িয়ে দিচ্ছ কেন? তোর বিয়ে তো কথাটা শেষ করার আগে শাকিরা মুখ চেপে ধরল আরহানের। আব্রাহাম খুব খুব করে কেসে উঠল হঠাৎ, যেন যক্ষা হয়েছে তার। আর নীলিমা শেখ, অনিমা বেগম সহ বড়রা সবাই মুখ টিপে হাসলো। সবার এমন অদ্ভুত আচরণের মানেটা বুঝলাম না আমি। এরই মাঝে চেঁচিয়ে উঠল নীল, আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। জীবন মরণের প্রশ্ন তোমার কি শুনবে? বেহায়া হচ্ছে দিন দিন, নিজের বিয়ের জন্য কেমন ষাঁড়ের মতো চেঁচামেচি করছে দেখো। আমি মোটেও বিয়ের জন্য চেঁচাচ্ছি না। পাশ থেকে নিতুকে দেখেই বলল, ওর বিয়ে আটকানোর জন্য চেঁচাচ্ছি। নীলের কথা আমি বললাম, মানে? ওর বাবা মা ওর জন্য পাত্র ঠিক করে ফেলেছে। ওর বিয়ে হচ্ছে তাতে তোর কি? বারে, আমার বউ অন্য কেউ নিয়ে যাওয়ার প্ল্যান করছে, আর আমি চেঁচাবো না, বসে বসে আঙুল চুষবো? নীলের এন কথায় লজ্জে লাল নীল হলো নিতু। নীলিমা শেখ মুখটা গম্ভীর করেই বলেন, নিতু, ও কি সত্যি বলছে? এমন কথাই ভয়ে নিতুর মেরুদণ্ড সোজা হয়ে গেল। ভয়ে ভয়ে মাথা নাড়তে নীলিমা শেখ তা দেখে চেঁচিয়ে বলে উঠলেন, এই সম্পর্ক আমি মানি না, মানবো না। এই মেয়েকে আমার ঘরের বউ করব না, না না না। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। সবাই আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়লাম বসা থেকে। নীলিমা শেখের এহেন কথাই চোখ ভিজে অশ্রু গড়ালো নিতুর। তা দেখে মায়ের দিকে বিরক্ত চোখে তাকালো শাকিরা। কপাল কুঁচকে বলল, আম্মা তোমার ওভার অ্যাক্টিং বন্ধ করবে? শাকিরার এহেন কথায় সবাই অবাক চোখে তাকালেও আব্রাহাম ফোনে ব্যস্ত। ওনার ফোনটাকে নিজের সতীন মনে হলো আমার। এত কি দেখেন উনি ফোনে? এতবার তো আমার দিকেও তাকায় না। নীলিমা শেখ ফিক করে হেসে দিলেন। এগিয়ে এসে নিতুর মাথায় হাত বুলিয়ে বলেন, মারে, তোকে তো আমার সেই কবে থেকেই পছন্দ। মনে মনে তোকে নীলের বউ হিসেবে ভেবে রেখেছিলাম।
শাকিরা যখন বলল তোরা একে অপরকে পছন্দ করিস, আমি অনেক খুশি হয়েছিলাম। তোর বাবা মায়ের সাথে আমি কথা বলে নিব, চিন্তা করিস না। নিতু মুচকি হেসে জড়িয়ে ধরলেন নীলিমা বেগমকে। তা দেখে সবাই হাসলাম আমরা। আর উনি আমার একমাত্র ক্রাশ এখনো ফোনের দিকেই তাকিয়ে। তা দেখে রাগে শরীর জ্বললো আমার। ইচ্ছে তো করছে ওর ফোনটা ওনার মাথায় ভাঙি আমি। মুখ ভেঙচি কেটে ওনার থেকে চোখ সরালাম আমি। মাথার উপর সূর্য লম্বাভাবে দাঁড়িয়ে উত্তাপ দিচ্ছে নিজের। গরমে অতিষ্ঠ জনজীবন। আজ যেন সূর্যি মামা বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে এসে আমাদের উপর রাগ ছড়াচ্ছে নিজের। অবন্তিকার সামনে হাঁ করে তাকিয়ে আছে অর্ণব। তার মনে হচ্ছে এই সূর্যের তাপ তো কিছুই না অবন্তিকার রূপের উত্তাপের জ্বলে পড়ে চারখার তার বক্ষ পিঞ্জেরায় অবস্থিত ছোট্ট হৃদয়টা। অর্ণবের দেওয়া জামরঙ্গা লেহেঙ্গাটা পরেছে অবন্তিকা। ফর্সা অঙ্গে এমন রঙে যেন রূপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আশেপাশে। অর্ণবকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অবন্তিকা ঠোঁট টিপে হাসল। অর্ণবের বাহুতে ধাক্কা দিয়ে বলল, আর কত দেখবেন, মুখে মশা ঢুকে যাবে তো। এবার চলুন তো, দেরি হচ্ছে, মেহেন্দি অনুষ্ঠানে যাব না? অবন্তিকার কথাই হুঁশ ফিরল অর্ণবের। সে মাথা চুলকে হাসল, হাত বাড়িয়ে আলতো করে ধরল তার হৃদয় স্পর্শীর হাত। সেই স্পর্শে চিত্র কেঁপে উঠল অবন্তিকার। তা দেখে হাসল অর্ণব। অনামিকা আঙ্গুলে কামড় বসালো অবন্তিকার। সেই আলতো স্পর্শে চোখ খিচে বন্ধ করে নিল অবন্তিকা। অর্ণব আলতো স্পর্শে ঠোঁট ছোঁয়ালো আঙ্গুলের ডগায়। মৃদু স্বরে পড়ল, তোমার উপর কারো নজর না পড়ুক হৃদয়স্পর্শী। তোমাতে তোমার রূপে একমাত্র আমার দৃষ্টি থাকুক আজীবন। বাকি সবার জন্য তুমি নিষিদ্ধ। অবন্তিকা লাজুক চোখে তাকিয়ালো, হাত ছাড়িয়ে তার দিল যাওয়ার জন্য। তাই অর্ণব গিয়ে বসলো বাইকে। অবন্তিকাও গিয়ে বসলো, জড়িয়ে ধরলো অর্ণবের পেট। তা দেখে অর্ণবের ঠোঁটের হাসি বাড়লো আরো। নিজের রুমে তৈরি হচ্ছে আব্রাহাম, তখনই রুমে উকি দিলাম আমি। উদ্দেশ্য হলো উনি কোন কালারের পোশাক পরবেন তা দেখা, ম্যাচিং করে কাপড় পরবো ওনার সাথে। ইস কি লজ্জা! এমন সময় উনি বললেন, উকি ঝুঁকি বাদ দিয়ে রুমে আসো। ইস ধরা পড়ে গেছি। আমি চোখ বুজে দাঁত দিয়ে জিভ কাটলাম। উনি পুনরায় ডেকে উঠতেই রুমের ভেতরে গেলাম। উনি এবার আমার দিকে তাকালেন, বললেন, ঘড়িটা পরিয়ে দাও। আমি চমকে উঠে বললাম, কি? কানে শোনো না? পরিয়ে দাও, নাও পরিয়ে দাও। আমি কাপা কাপা হাতে চট করে পরিয়ে দিলাম। ওনার ফর্সা হাতে ঘড়িটা দারুণ দেখাচ্ছে। আমি বললাম, আমি যাই, রেডি হব। উনি হঠাৎ করেই আমার দিকে ঝুঁকলেন, এক হাতে কোমর পেঁচিয়ে ধরে বললেন, একদম বেশি বেশি সাজবে না, চুলে হিজাব বাঁধবে, ঠোঁটে হালকা লিপস্টিক দিবে, বেশি গাঢ় যেন না হয়। আমি অবাক হয়ে বললাম, কেন? গাঢ় করে দিলে সমস্যা কি? আমার লোভ জাগে, কামড়ে খেয়ে নিতে ইচ্ছা করে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, ছি। উনি হাসতে হাসতে আমায় ছেড়ে দিলেন। আমি দৌড়ে চলে আসলাম বাইরে। বুকের ভেতর এখনো ধুকপুক করছে, কেমন নির্লজ্জ লোক রে বাবা। আর আমি কিনা একে নিরামিষ ভাবতাম। ছি অদ্রি, ছি, শেম অন ইউর মাইন্ড। শাওয়ারের নিচে কোমরে তোয়াল পেয়েছে 1 ঘন্টা ধরে ভিজছে রুদ্র। ফর্সের চোখ মুখ লাল হয়ে গেছে ঠান্ডায়। আজ যে জ্বর আসবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তার চোখে ভাসছে পুরনো স্মৃতি। সকালে সে রাস্তায় অর্ণবকে দেখেছিল। তাতে অদ্রির ভাবনাগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বুকের ভেতর শূন্যতা অনুভব হচ্ছে রুদ্রর। বড্ড একা লাগছে তার। চোখ দিয়ে জল গড়াচ্ছে একটু পরপর। এরই মাঝে বাইরে থেকে ভেসে আসলো সানার কণ্ঠ। তা শুনে শান্ত হলো রুদ্র। অশান্ত মন ব্যথাগুলো কেমন হাওয়ায় মিলিয়ে গেল। বিয়েবাড়ি মানেই রমরমা আয়োজন। কনের বাড়িতে তো বিয়ের আয়োজন আরও বেশি ধুমধাম করা হয়। বিয়েটা মূলত আশরাফ খান ও মিনা বেগমের একমাত্র মেয়ে নিঝুম খানের। একমাত্র মেয়ের বিয়ে কোনো কিছুতেই কম রাখেনি আশরাফ খান। মেয়েকে সোনার গয়নায় মুড়িয়ে দিয়েছেন। ছেলেকেও অনেক কিছু দিতে চেয়েছিলেন, তবে ছেলের পক্ষের এক কথা, মেয়ে নিতে এসেছি বিয়াই, বাজারে কোনো পণ্য নিতে আসেনি। এমন উত্তরে মন ভরে ওঠে আশরাফ খানের। তিনি বুঝতে পারলেন সঠিক পাত্র হাতেই দিচ্ছেন মেয়েকে। কমলা সুন্দরী অর্থাৎ কনের দাদি, যার বয়স এখন 66। তিনি বলে উঠলেন, এখন তো চামড়া ঝুইলা গেছে, রং ময়লা হইয়া গেছে। একসময় চুল আসিল কমর ছাড়াইয়া, হেই চুলের ঘেরানে তোগর দাদা পাগল আসিল। প্রত্যেক সপ্তাহে নিজেই তেল দিয়া দিত, আলতা পরাইয়া দিত হাতে পায়ে। মেয়েল্লা ভালো পাইতো আমারে। যখন শহরে যাইতো লিপস্টিক না কি জানি কয়, ওইটা আইনা নিজের হাতে পরাই দিত। একসময় আমার রূপের আগুনে
পুরা সরকার হইতো 8 গ্রামের সেরারা। এর লাইগা বাব্বায়ে এহেলা বাইরে যাইতে দিত না। বয়স যখন 15 হইছে বাড়িতে খালি বিয়ের প্রস্তাব আহে। বাপে অতিষ্ঠ হইয়া ঠিক করলো বিয়া। শুনছিলাম বেটার মেয়েলা বড় লোক, খালি একটু বয়স বেশি। দেখছিলাম বিয়ের আসরে একবার, একটুও ভালো লাগে নাই। মন চাইছিল পালাইয়া যাই। হ্যাই সময় তোকে দাদা বন্দুক লইয়া হাজির। হ্যাই আসছিল জমিদার পোলা, আমারে নাকি মনে ধরছে। আমার বাপের মাথায় ওই 1 হাত লম্বা জিনিসটা ধইরা আমারে বিয়া করছে। আমি ডরে কাঁপতে কাঁপতে কবুল কইছি। এরপর তার লাগে কতগুলো বছর কাটাইলাম। হ্যার মতন কইরা কেউ আমারে ভালোবাসে নাই। উনি বাইসা থাকতে নিজের চুল কবে আশ্রাইছি মনেই পড়ে না। আমার কোলে মাথা রাইখা শেষ নিঃশ্বাসটা ছাড়লো। সেই মৃত্যুর সময় বলছিল, তোমারে ছাড়া ওই কবরে কেমনে থাকুম বউজান। আজ 1 বছর হইল, হ্যাঁ নাই থাকলে কত খুশি হইতো। কথাগুলো বলতে বলতেই ওনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাদের এমন ভালোবাসার কাহিনী শুনে চোখ ভরে আসলো আমার। সেই অশ্রু চোখেই তাকালাম আব্রাহামের দিকে। তিনি নানা কাজে ছুটোছুটি করছেন। খালাতো বোনের বিয়েতেই তাকেও কাজে হাত লাগাতে হচ্ছে। আমি বিড়বিড় করে বললাম, এমন ভালোবাসা তো শুনতেও ভালো লাগে। আপনার সাথেও আমার এমন একটা জীবন কাটুক আব্রাহাম, সেই অপেক্ষায় রইলাম আমি। হঠাৎ ফিরে তাকালেন আমার দিকে, চোখাচোখি হলো দুজনার। হালকা কেঁপে উঠলাম আমি। উনি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তা দেখে লাজুক হাসলাম আমি। সেই হাসির মানে বুঝতে না পেরে ওনার কুচকানো ভ্রু জোড়া আরো কুচকে গেল। উনি যখন এইভাবে ভ্রু কুচকে তাকান, ওনার চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। উফ, দারুণ লাগে সেই চাহনিটা। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি লাজুক চোখে নিজের হাতের দিকে তাকালাম। তাতে রক্তিম কৃষ্ণচূড়া ফুলের মতো লাল টকটকে হলো আমার গাল। ডান হাতের বাম পাশের কিছুটা সাইডে ডিজাইন করে ওনার নামটা লিখে দিয়েছেন মেহেদি ডিজাইনার। উনি যখন মেহেদি পরিয়ে দিচ্ছিলেন, হঠাৎ আব্রাহাম কোথা থেকে এসে মেয়েটার দিকে তাকিয়ে বলে, ডান হাতে আব্রাহাম লিখে দিবেন। তাতে বিস্ময়ে লজ্জায় বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই কনেকে নিয়ে বিজি, আর মেহেদি ডিজাইনার আপুটা মিট মিট করে হাসছে। তাতে তো আমার লজ্জা আরো বেড়ে গেল। বিড়বিড় করে বললাম, এই লোকটা আসলেই একটা পাগল, শুধু পারে পাগলামো করতে। ভালোবাসি বললে কি আমি তার বউ বিক্রি করে দিব নাকি আজব? হঠাৎ নিতু এসে ধুম করে বসলো আমার পাশে, গাল ফুলিয়ে বলল, দোস্ত আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচা। ওর এমন কথা আমি হেসে উঠলাম। বললাম, জলদি মর, অনেক দিন হলো রে, 40 আর দাওয়াত খাই না। নিতু এবার ঠাস করে একটা চর বসালো আমার পিঠে। তাতে আরো জোরে হেসে উঠলাম আমি। নিতু মুখ ফুলিয়ে বলল, তোর বাড়ির ছেলেগুলো এমন অ্যাটম বম কেন রে? মেয়েগুলো ওদের পেছন পেছন কেমন মাছির মতন ভন ভন করছে। আমার জামাইটা কেউ ছাড়ছে না। ওর কথা শুনে বললাম, মিষ্টির দোকানে মাছি ঘুরবেই, তাই বলেই তো আর মিষ্টি তাদের হয়ে যায় না, তাই না? নিতু হতাশ কণ্ঠে বলল, তাও দোস্ত মনে জলে খুব। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমারও। নিতুর সাথে কথা বলতে বলতে চোখ গেল আব্রাহামের দিকে। উনি কেমন রাগী চোখে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে ভয়ে শুকনো ঢোক গিলাম আমি। এখন আবার কি করেছি আমি? এভাবে কেন তাকায়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।